হাই এভরিওয়ান। এটা হচ্ছে মির্জা সায়নমুগ্ধ উপন্যাসের পর্ব সংখ্যা ৬৬। উপন্যাস মির্জা সায়নমুগ্ধ, লেখনীতে জান্নাতুল ফিরদাউস মিথিলা। এই উপন্যাসের আগে সবকটি পর্ব আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি গল্পে আসা যাক। শক্তিশালী কাঠের দরজাটার গায়ে অনবরত চাপড় বসাচ্ছে রূঢ় মানবের শক্তবক্ত রক্ষ হাত। কাঁপছে চারপাশ। উন্মত্ত যুবকের এহেন হিংস্র কার্যকলাপে মুহূর্তেই ভয়ের ছাপ ফুটল রমণীর পেলব মুখে। বিবর্ণতায় ছেয়ে গেল সুশ্রী গৌরবর্ণ মুখখানা। চোখ দুটো তার আতঙ্কে বিস্ফারিত। গোলাপের পাপড়ির ন্যায় পাতলা অধরজোড়া কাঁপছে মৃদু। সপ্তদশীর ক্ষুদ্রকায় বদলে নেমেছে আকাশসম কম্পন। নিঃশ্বাসের গতি দ্রুত এবং আগোছালো। মানবী সময় নিচ্ছে। অভ্যন্তরে কথা সাজানোর আপেক্ষিক উদ্যম তৎপর সে। বহু কষ্টে কম্পিত কণ্ঠনালী হতে বেরোলো ভয়ার্ত এক বাক্যবান, ক্ষমা করে দিন বিষ্ট, আমি আর কোনোদিন এভাবে বলবো না। রূঢ় মানবের সুশ্রী মুখমণ্ডলে ক্রোধের অনমনীয়তা বাড়ল, বই কমল না। চোয়ালের রেখা হলো টান টান। ধারালো দাঁত কপাটে একে অপরের স্বরে রুষ্টতায় পিষ্ট হয়ে কেমন কটমট শব্দ তুলছে। বজ্রকঠিন কণ্ঠে হুঙ্কার ছুড়ে পরক্ষণেই বলে ওঠে, ততদিনে তো জিভ ঠিকঠাক জায়গায় মতো থাকলে তো। দরজা খোল জানোয়ারের বাচ্চা, তোর জিহ্বা আজকে টেনে ছিঁড়বো আমি। আতকে ওঠে মাহি। শুকনো ফাঁকা ঢোক গিলে পরপর বলিষ্ঠ পুরুষের প্রতিটি কণ্ঠই কঠিন করাঘাতে কাঁপছে দরজার পাল্লা। সেই সঙ্গে ধরফর করছে বোকা মানবীর বুক। মাহি ফের কদম পেছালো। এরই মধ্যে দরজার ওপাশ থেকে ধেয়ে এলো মুগ্ধের কঠিন হুঙ্কার, স্বেচ্ছায় দরজা খোল বিয়াদবের বাচ্চা, আদারওয়াইজ আমি কিন্তু এক্ষুনি দরজা ভেঙে ফেলবো। আর আমি একবার জোর করে ভেতরে ঢুকলে তোর কলিজা বের করে তারপরই থামবো, মনে রাখিস। এ পর্যায়ে কাঁদো কাঁদো ভাব ধরল মাহির পেল্লব মুখখানা। রক্তিম হলো কোমল গাল দুটো। নিষ্পাপ ভঙ্গিতে বাচ্চাদের ন্যায় ঠোঁট ভেঙে কাঁদতে কাঁদতে আওড়ালো, বললাম তো সরি, ভুল হয়েছে আমার, আর কোনোদিন আপনার কলার ধরবো না। দরজার ওপাশে থাকা ব্যক্তি সাপের ন্যায় ফোঁস চলমান। তার বাঁ হাতের মুঠোয় আঁকড়ে রাখা ধারালো তলোয়ারের হাতল, ডান হাতে রয়েছে মুঠোবন্দি মাত্রাতিরিক্ত রাগে হিতাহিত জ্ঞানশূন্য মানব। আচানক দরজার গায়ে বসালেন জোরালো ঘুষি। একবার, দুইবার, পরপর বেশ কয়েকবার। কণ্ঠে ক্রূরতা ঢেলে শুধালো, তোর ভুলের মায়ের বাপ, দরজা খোল বান্দির মেয়ে। তোর কত বড় কলিজা, তুই আমার কলার টেনে আমাকে চরিত্রহীন বলিস? গেট খোল, আজকে তোর কলিজা মাপবো আমি, দেখবো কয় মন ওজন হয়েছে তোর কলিজার। এই দরজা খোল তুই। মাহি থামল। কান্না ভুলে গোমরা মুখে তাকালো বন্ধ দরজার পানে। লোকটার কাছে এতবার ক্ষমা চাওয়ার সত্ত্বেও মুখ দিয়ে কী সব বলছে। আশ্চর্য, মানুষের দ্বারা ভুল বোঝাবুঝি হতে পারে না। মাহি কপাল গোছালো। কান্নাগুলো সব গলার কাছে আটকে রেখে ঢোক গিলে পরপর চিরবিরিয়ে উঁচু কণ্ঠে আওড়ালো, এমন করছেন কেন আপনি? মানলাম আমার ভুল হয়েছে, তার জন্য সরি বলছি না। শুনুন বিষ্ট, ক্ষমা করা মানুষের মহৎ গুণ। ক্ষমা? ইউ বেচ, ক্ষমা মাই ফুট। একবার দরজাটা খোল শুধু, জনমের মতো ক্ষমা করবো আমি তোকে আজকে। মাহি গাল বাঁকায়, দুহাত বুকের কাছে বেঁধে রেখে দাঁড়িয়ে রয় চুপচাপ। ওদিকে দরজার কঠিন করাঘাত চলমান। ভাগ্যিস দরজাটা মোটা, নয়তো এতক্ষণে নিশ্চয়ই মেয়েটার গর্দান যেত। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা রুরমানব দাঁত কিরমির করছে। কণ্ঠ ভার অদৃশ্য ঝাঁঝ ঢেলে বলে ওঠে, আমি ছাড়া এ পৃথিবীতে সবাইকে তোর বিশ্বাস করতে হয়, তাই না বান্দির মেয়ে? অথচ তোর বিশ্বাসের মাপদণ্ডে সবার উচিতে কেবল আমার নাম থাকার কথা ছিল। যুবকের মুখনিশ্চিত এহেন অদ্ভুত হৃদয় নিংড়ানো বাক্যবান গিয়ে আচানক বিঁধল রমণীর কোমল হৃদয় মাঝারে। দৃষ্টিতে তার লেপটে গেল বিভ্রম। কি বলল লোকটা? তার বিশ্বাসের মাপদণ্ডে কেন লোকটার নাম থাকবে? কে সে? আ ব্লাডি বেস্ট! এমন একটা জঘন্যতম মানুষ কেন তার বিশ্বাসের মাপদণ্ডে স্থায়ী হবে? সপ্তদশীর ছোট্ট মস্তিষ্কে জোর বাড়ল কেবল। পেল না মনের কোনো উত্থাপিত প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক তখনই রুনমানব ফের দাঁতকে চাওড়ালো, দরজা খোল জানোয়ারের বাচ্চা। তখনই মুখ কুচকায় মাহি, চোয়াল করলো শক্ত। অসভ্য বেয়াদব লোক, বড়দের সম্মান দিতে তো জানেই না, সেই সঙ্গে জানেই না বিন্দুমাত্র আদব লেহাজ। কথায় কথায় অসভ্যদের ন্যায় গালিগালাজ করছে। সপ্তদশী বিরক্ত মুখে তৎক্ষণাৎ কণ্ঠ উঁচিয়ে চিরবিরিয়ে বলে, আশ্চর্য, আপনি কথায় কথায় গালাগাল করছেন কেন? ভুল করলে আমি করেছি, এরই মধ্যে আমার বাবাকে টানছেন কেন বেয়াদব লোক? আরে ভাই, আপনাকে বলছি না আমি সরি, এতবার ক্ষমা চান। পথিমধ্যে বাকরুদ্ধ মাহি। জিভঘষে বাক্যটুকু বেরোনোর পর মুহূর্তেই দরজায় গায়ে আঘাত হানল রূঢ় মানবের প্রবল শক্তিশালী লাথি।
এই বুঝি দরজাটা ভেঙে গুড়িয়ে পড়ল বলে। মাহি হতবাক, হতবুদ্ধি ন্যায় সম্মুখে তাকিয়ে থাকতে ওপাশ থেকে ভেসে এলো মুগ্ধের হিংস্র গর্জন। ইউ বিচ, হোয়াট দ্য ফাক আর ইউ, কি, হোয়াট দ্য ফাক আর ইউ ব্লাবারিং জানোয়ারের বাচ্চা? আমি তোর কোন জন্মের ভাই লাগি রে? দরজা খোল তুই বাঁদির মেয়ে। হাজব্যান্ডকে ভাই ডাকতে লজ্জা করে না তোর কুত্তার বাচ্চা? এক নিমেষে বোধ হয় আকাশ ভেঙে পড়ল সপ্তদর্শীর মাথার ওপর। চোখ দুটো বিস্ময়ে ছুঁয়ে দিচ্ছে ললাট। বিশ্ববাহে তক্ষুনি দূরত্ব বাড়ালো মানবী তীর তীর করে গপত্রয়ী নরম অধৈর্য যুগল। মস্তিষ্ক বনে গেল ফাঁকা, কানের পাশ দিয়ে ভোঁ ভোঁ করে বাজছে কিছু, সের্ফ আওড়াচ্ছে একখানা শব্দ, হাজব্যান্ড। অদৃশ্য অসারতা ভর করল মাহি সর্বাঙ্গে। মুখাবয়বে জুড়ে অবধের ছাপ, আকাশামা অস্থিরতায় ছেয়ে গিয়েছে অন্তর। সেই অস্থিরতার জোর ধরে মানবী কাঁপা কাঁপা পা দুটো এগোলো। কম্পিত ক্ষুদ্রকায় বদনখানি মাতালের ন্যায় টলতে টলতে কোনো মতে এসে দাঁড়ালো দরজার সম্মুখে। পরক্ষণেই তার কপত্রয়ী হাত দুটো একযোগে আঁকড়ে ধরল দরজার নব। শরীরের সর্বশক্তি দিয়ে নবটা একটুখানি ঘোরাতেই খট করে খুলে গেল দরজাটা। আর অমনি ওপাশ থেকে একটানে দরজাটা পুরোপুরি উন্মুক্ত করলেন মাফিয়া বেস্ট। পর মুহূর্তেই পলক ফেলতে না ফেলতেই ক্ষুদ্র বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ল বেচারি সপ্তদশীর ওপর। তার শক্তভক্ত হাতের হিংস্র থাবায় আচানক আক্রমণ বসালো রমণী রাজহংসী ন্যায় সুদীর্ঘ কমল কণ্ঠার। সে কি জোর তার হাতে! মেয়েটাকে এক প্রকার ছিটকে নিয়ে গেল পিছনে। ঘটনা প্রবাহে অচল মাহি, জমিনে ঠেকছে না পা। যুবকের রুক্ষ হাতের মুঠোয় কণ্ঠা চেপেছে তার, শরীর হয়েছে দোদুল্যমান। ক্ষুব্ধ মানব আচানক পা থামালো, সপ্তদশীর পিঠ ঠেকালো ওয়াশরুমের তকতকে দেয়ালের সনে। হাতে জোর বাড়িয়ে মেয়েটার মুখ পানে মুখ এগিয়ে এনে বজ্রকণ্ঠে চিরবিড়িয়ে শোধালো, এবার তোকে কে বাঁচাবে বাঁদির মেয়ে? সপ্তদশী ধীরে ধীরে চোখের পর্দা সরালো, অনদৃষ্টি তাক করলো যুবকের বাদামি চোখ দুটোর সনে। রূঢ় মানবের সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই। সে কেমন সাপের ন্যায় ফোঁসফোঁস করতে করতে আচানক চপটাঘাতের জন্যই যেই না হাত উচালো, ঠিক তখনই সপ্তদশীর ভঙ্গুর কণ্ঠ ফুঁড়ে অস্ফুষ্ট বেরোলো, আপনি আমার কে? মুহূর্তেই থমকায় মুগ্ধ, থমকায় তাই বাড়ান্ত আগ্রাসী থাবা। বাদামি চোখ দুটোর ক্ষুদ্র কালো তারা দুটো হুট করে আটকে গেল মেয়েটার মায়াবী হরিণী নেত্র যুগলের গভীরে। এরই মধ্যে মাথাভর্তি অদৃশ্য আগুনগুলো কিভাবে যে নিভে গেল, যুবক নিজেও সে বিষয়ে সন্দিহান। সপ্তদশী ফের ঠোঁট নাড়ালো, কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, বলুন বেস্ট, আপনি আমার কে? যুবক হারিয়েছে কোথাও। মায়াবিনীর বিধ্বংসী চোখ দুটোর উপচে পড়া মায়ের সংস্পর্শে এসে এক মুহূর্তের জন্য হারিয়েছে নিজের সকল ক্রূরতা। মেয়েটার কণ্ঠনালী বরাবর চেপে রাখা হাতখানা খানিক আলগা করে নিয়ে সে কেমন অস্পষ্ট গভীর শান্ত গলায় শুধালো, আমি তোর সব। তরাক অস্থির হলো মাহি, দু হাতের জোরে তক্ষুনি আঘাত বসালো রূঢ় মানবের রুক্ষ বক্ষবাজি। এহেন অতর্কিত আক্রমণে এক কদম পিছিয়ে গেল মুগ্ধ। গভীর নেত্র সম্মুখ পানে তাক করে রাখতেই মানবী কেমন চিৎকার নিয়ে আওড়ালো, না, আপনি আমার কেউ না, কেউ না, আপনি কেউ 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 না। যুবকের গভীর দৃষ্টিতে বিন্দুমাত্র হেলদোল নেই। সেথায় এবার আধিপত্য জানান দেবার প্রবল আকাঙ্ক্ষা ভর করেছে যেন। পাহাড় সম দেহটা টান টান করে নিয়ে মুগ্ধ ধীর কদমে এগিয়ে এলো মাহির পানে। ঠোঁটের কোণে বক্রহাসি রেস্ট টেনে বলল, তুই বললেই হলো। টকবকের আগে মুহূর্তেই ফেটে পড়ল মাহি। তড়াক করে জ্বলে উঠল তার চোখ দুটো। অক্ষিকোটরের সামান্য অসুর উপস্থিতিতে আখিদয়ের মায়া বেড়েছে বহুগুণ। মুগ্ধ কেমন তুষ্ট দৃষ্টি এক মনে চেয়ে রইল সেদিকে। তার পা দুটো মাহির মুখোমুখি এসে দাঁড়াতেই সপ্তদশী কেমন সন্দিহান গলায় চিৎকার দিয়ে জিজ্ঞেস করে ওঠে, কি করেছেন আপনি আমার সাথে? কোন রহস্যের ভিত্তিতে এত বড় একটা কথা আপনার মুখ দিয়ে বের হচ্ছে? সত্যি করে বলুন বেস্ট। থামল মুগ্ধ, সামান্য কাত করল ঘাড়, ধারালো দাঁতের রুষ্ট চাপায় পিষ্ট করল নিম্নাংশের অধর। পরক্ষণেই মেয়েটার ঘাড়ের পিছনে নিয়ে গেল নিজের ডান হাতের উষ্ণ করতল। সেথায় মৃদু টান বসি এক ঝটকায় মানবের সুশ্রু মুখশ্রী নিজের সান্নিধ্যে এগিয়ে এনে থামল মুগ্ধ। ঘাড় বাঁকিয়ে নিজ এলোমেলো চুলে আবৃত্ত কপালখান আলতো করে ঠেকালো মেয়েটার মসৃণ ললাটের সনে। ঠোঁটের কোণে চমৎকার হাসি ঝুলিয়ে মুগ্ধ কেমন বিমুগ্ধ কণ্ঠে আওড়ালো, এত তাড়াতাড়ি সবটা জেনে যাবি? আর কটা দিন না হয় ধৈর্য ধর। তোরই তো নড়ে চড়ে ওঠে মাহি, কণ্ঠে অদৃশ্যে আগুন ঢেলে শুধালো, না, এক্ষুনি বলুন সবটা। কোন অকাজ করেছেন আপনি? কোন দোহায় নিজেকে আমার? রমণী কপালে কপাল ঠেকিয়ে রাখা অবস্থায় বাঁকা হাসে মুগ্ধ। পরপরই সন্দিগ্ধ গলায় প্রশ্ন ছুড়ল, তোর?
বাকিটুকু জিভের ডগায় আটকে যাচ্ছে সপ্তদশীর। আওড়াতে গিয়ে যত বিপত্তি। মুগ্ধ আরদৃষ্টে সবটা দেখলো। কিয়তক্ষণ চুপ করে থেকে শুনল মেয়েটার নিস্তব্ধতা। পরক্ষণে আগের ন্যায় দৃঢ় কণ্ঠে আওড়ালো, হাজবেন্ড বলতে যাচ্ছে সিগনোরা। তৎক্ষণাৎ শক্ত মুখে চোখ পাকিয়ে দৃষ্টি উঁচায় মাহি। কণ্ঠে অনমনীয়তা বজায় রেখে বলে, অসম্ভব। আপনার মতো জঘন্য মানুষকে আর যাই হোক সজ্ঞান আমি কোনোদিন নিজের স্বামী হিসাবে মানি না, আর মানবও নয়। ওহ রিয়েলি? তোর মানা অথবা না মানায় আমার যেন কয়টা বাল ছেঁড়া গেল বান্দির মেয়ে। গুনে দেখবি নাকি একবার? যুবকের কণ্ঠে স্পষ্ট বিদ্রুপ। তা শুনে আগুন জ্বলে উঠল সপ্তদশীর সর্বাঙ্গে। গাল দুটোতে লাজের ছায়া লেপটে গেলেও সে কপট ধাঁধালো ভাব ধরে রইল। কঠিন কণ্ঠে প্রত্যুত্তরে বলল, দূরে সরুন অসভ্য লোক, আপনার এসব অসভ্যতা আমি অন্য জায়গায় গিয়ে দেখান। মুগ্ধ নিস্পৃহ ভঙ্গিতে ঠোঁট কামড়ে হাসল। হাতের মুঠোয় চেপে রাখা ধারালো তলোয়ারটা তক্ষণে অদূরে ছুঁড়ে ফেলতেই তা কেমন ঝনঝনিয়ে উঠল। মাহি সঙ্গে সঙ্গে তটস্থ হলো। চোখ মুখ খিচে বন্ধ করে নিতেই কর্ণভরে প্রবেশ করল মুগ্ধের অদ্ভুত শান্ত কণ্ঠ। কাকে গিয়ে দেখাবো? আমার তো তুই ছাড়া কেউ নেই বান্দির মেয়ে। বিদ্রুপাত্মক কণ্ঠে আওড়ালেও কথার গভীরতা ছিল বড্ড। তীব্র রাগে গজগজ করতে থাকা মাহি থোড়াই বুঝল এহেন কথার গভীর অর্থ। সে উল্টো শ্লেষাত্মক ভঙ্গিতে ফোটালো ঠোঁটের কোণে। ভাবভঙ্গি ফোটালো ঠোঁটের কোণে। তীক্ষ্ণ কণ্ঠে বলল, খারাপদের আবার মানুষের অভাব পড়ে? আশ্চর্য, আপনার কেউ নেই শুনে আমার কি একটু হাসা উচিত, নাকি আমার অজান্তে আপনাকে নিয়ে নোংরামিতে মেতেছেন তা ভেবে একটু কাঁদা উচিত? কোনটা করব বলুন? আপনি কি করেছেন আমার সাথে? আমার জানা মতে আমি আপনাকে বিয়ে করিনি, না ধর্মীয় মতে আর না কোনো কাগজে। বাকিটুকু পূর্ণ করবার পূর্বে থতমত খেয়ে গেল মাহি। তখনই চোখ উঠিয়ে তাকালো রুরমানবের পানে। দেখল লোকটা কেমন বিদ্রুপাত্মক দৃষ্টি তাকিয়ে আছে। মাহি বিচক্ষণ। একে একে দুই মিলিয়ে ভেবে বসলো অনেক কিছু। নিশ্চিত হবার উদ্দেশ্যে তৎক্ষণাৎ লোকটার পানে ক্রুর দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞেস করলো, ডু ইউ হ্যাভ এনিথিং লাইক হোয়াট আই থিঙ্কিং? মুগ্ধ ঠোঁট পিষে হাসল। চোখ দুটো সরু করে তাচ্ছিল্য সহিত আওড়ালো, ইয়েস আই হ্যাভ বান্দির মেয়ে। সহসা হতবাগের অতল সমুদ্রে সাঁতার না জেনে ডুব দিল সপ্তদশী। অধডুবন্তের ন্যায় হাঁসফাঁস করতে লাগলো ক্রমাগত। ছলছলে দৃষ্টিচোর এক নেত্রে নিক্ষেপ করে অস্পষ্টে কেবল শুধালো, কিসের কাগজ? মুগ্ধ তৎক্ষণাৎ প্রত্যুত্তর করেনি। উল্টো মেয়েটার ঘাড়ে করতল চেপে পা ঘোরালো উল্টো পথে। মাহি এগোচ্ছে, যুবকের পিছু পিছু ছুটছে এক প্রকার। মিনিট পাঁচেক বাদেই দম্ভিক পুরুষ সগৌরবে বেরিয়ে এলেন ওয়াশরুম থেকে। অতঃপর কঠিন গলায় হুঙ্কার ছুড়ে ডাকলেন, এডউইন! আশেপাশেই ছিল নাকি এডউইন? অমন এক ডাকে তড়িৎবেগে ছুটে এলো যে। নতমস্তকে তটস্থ হয়ে দুয়ার পানে কদম থামালো এডউইন। দাঁড়িয়ে রইল মনসারের হুকুম পাওয়ার অপেক্ষায়। ঠিক তখনই গম্ভীর মুখ রুড়মানব মেয়েটাকে ছেড়ে দিয়ে নিজ পাহাড়সম বলিষ্ঠ দেহখানা এলিয়ে দিল জানালার দ্বারে কাউচের গায়ে। রাজকীয় ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে ওভারকোটের পকেট হাতড়ে বার করলেন একখানা ক্রুটস নিকারাগুয়ান সিগার এবং লাইটার। ভীষণ ভাব নিয়ে সিগারটা ঠোঁটের করে চেপে লাইটার ধরায় মুগ্ধ। মুখভর্তি কলুষিত ধোঁয়া টেনে দম খিচে থেমে রইল কিয়তক্ষণ। অতপর সময় নিয়ে মুখ গহ্বর থেকে ধোঁয়াগুলো ছাড়তে ছাড়তে গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ল, ফাইলটা নিয়ে আয়। এডউইন বাধ্য মানুষ, হুকুম পাওয়া মাত্রই চলে গেল তামিল করতে। এদিকে হতভম্ব মাহি, হতবিহ্বল ভাব ধরেছে সে। মুগ্ধ তখন নিজ আসনে বসে দুষ্টু ইঙ্গিত ছুড়ল মেয়েটার দিকে। ঠোঁটের কোণ হতে সিগারেটটা নামিয়ে সিজ বাজিয়ে মনোযোগ টানল মাহির। ছিট তড়িৎ কুঞ্চিত দৃষ্টিতে ঘাড় বাঁকিয়ে তাকায় মাহি। মুখ ঝামটি দিয়ে বলে ওঠে, কি সমস্যা? শ্লেষাত্মক ভঙ্গিতে জিভের ডগা দিয়ে গাল ঠেললে মুগ্ধ। আঙুলের ভাঁজে আটকে রাখা সিগারেটটা আরেকবার টান বসে হিসি হিসি আওড়ালো, যতক্ষণে পেপারস আসছে ততক্ষণ তুই চাইলে এখানে এসে বসতে পারিস। কপাল গোটায় মাহি। তাকালো সন্দিষ্ট চোখে। লোকটার অস্তবড় দেহটা একাই দখল করে আছে কাউচের পুরোটা জায়গা। তাহলে লোকটা তাকে কোথায় বসার জন্য বলছে? অবোধ বোকা মানবী বোধগম্যহীনের ন্যায় পরপরই জিজ্ঞেস করলো, কোথায় বসতে বলছেন? পাহাড়ের মতো ছড়িটা তো একাই ছড়িয়ে আছে কাউচে। তাহলে আবার আগ বাড়িয়ে আমাকে ডাকছেন কেন? বসবো কি আপনার মাথায়? তুই চাইলে মাথায় কেন, আরও অনেক জায়গাতেই বসতে পারিস। তবে হুটহাট কিছু মিছুর ছোঁয়া পেলে আমার কিন্তু কোনো দোষ নেই। আপাতত কাছে আয়, বস এখানে। বলেই বেহায়া পুরুষ নিজের বদনখানে আরেকটু এলিয়ে দিল কাউচের গায়ে। পায়ের ওপর থেকে পা নামিয়ে
উন্মুক্ত করলো কোল। মাহি তখনও বোধগম্যহীনের ন্যায় তাকিয়ে আছে। তা আর দৃষ্টি অবলোকন হওয়া মাত্রই যুবক কেমন বাঁকা হেসে শ্লীলতাত্মক ভঙ্গিতে বলে ওঠে, দাঁড়িয়ে দেখলে ফিল পাবি বান্দির মেয়ে। পৃথিবীর সবচেয়ে কমফোর্টেবল সিটে বসতে ডাকছি তোকে, আর তুই কিনা এমন বলদের মতো তাকিয়ে আছিস। ছ্যা ছ্যা। কপালে ভাঁজ গাড়ে হলো সপ্তদশীর। আপাদমস্তক পরক করলো রুরবানবকে। বেহায়া লোকটা অমন কোল ছাড়িয়ে বসে আছে কেন? ভাই কেমন বোকার ন্যায় ফের জিজ্ঞেস করে ওঠে, আরে আর ওই কমফোর্টেবল সিটটা কোনটা? এ পর্যায়ে গালের ভাঁজে সময় নিয়ে জিভ ঠেসে রাখলো মুগ্ধ। হাসলো বোধহয় নীরবে। মেয়েটাকে আরেকটু জ্বালাতন করতে তক্ষণে বেহার নাই হাত রাখলো প্যান্টের অগ্রভাগে। দুষ্টু কণ্ঠে শুধালো, এই যে মাই ল্যাপ, পৃথিবীর সবচেয়ে কমফোর্টেবল স্থান বসার জন্য। যদিও বা বসলে মাঝে মধ্যে পাখির ডাক শুনবি, বাট ব্যাপার না, সয়ে যাবে, আয় আয়। তক্ষুনি তেলে বেগুনে ছ্যাঁত করে জ্বলে উঠলো মাহি। কটমট করতে করতে ঝামটি দিয়ে বসলো মুখে, কিরমিরিয়ে আওড়ালো, এই পিওর নির্লজ্জ বেহায়া লোক। রুরমানব তৎক্ষণাৎ মেয়েটাকে শুধরে দেবার ভঙ্গিতে বিজ্ঞের ন্যায় হাত নাড়িয়ে চাড়িয়ে আওড়ালো, নট অনলি পিওর নির্লজ্জ বেহায়া লোক, বাট অলসো আ ডার্টি মাইন্ডেড হট অ্যান্ড হ্যান্ডসাম। ভুল বলিস কেন? মাহি আর কথা পারল না, দাঁত খিঁচে মুখ ঘোরালো অন্যত্র। এরই মধ্যে কক্ষে ফের আগমন করলো এডউইনের। হাতে তার একখানা কালো রঙা ফাইল। গম্ভীর মুখে মানুষ অতি শ্রদ্ধায় তা এগিয়ে দিলেন মুগ্ধের দিকে। মুগ্ধ রয়েস হয়ে ফাইলটা হাতে নিয়ে গমগমে গলায় বলে বসল, গেট আউট। এডউইনকে আর পাইকে, বেচারা এমনিতেই ভয়ে আছে। মনস্টারের আদেশ পাওয়া মাত্রই চলে গেল কক্ষ থেকে। এদিকে মুগ্ধ আর কিছু বলার পূর্বেই মাহি তৎক্ষণাৎ এগিয়ে এসে ছোঁ মেরে যুবকের হাত থেকে নিয়ে নিল ফাইলখানা। মুগ্ধ নিরুত্তেজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। মাহি অস্থির এলোমেলো অপ্রসন্ন কায়দায় খুলছে ফাইলের গা। সময় নিয়ে 2-4টে কাগজ উল্টাতে আচমক তার দৃষ্টি থামকালো 4 নম্বর কাগজের মসৃণ পৃষ্ঠে, যেথায় গোটা গোটা অক্ষরে লেখা ম্যারেজ কন্ট্রাক্ট। প্রথম পক্ষ অধীর রায়, দ্বিতীয় পক্ষ মাহিরা আহসান। আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রথম পক্ষের সিগনেচারের স্থানে মুগ্ধের স্বাক্ষর থাকলেও দ্বিতীয় পক্ষের স্থানে মাহির স্বাক্ষর নেই। সেথায় রয়েছে লাল কালিতে মাখো মাখো একখানা টিপসই। কন্ট্রাক্টের শর্তাবলী রয়েছে বেশ কিছু। তন্মধ্যে মাহির চোখ গিয়ে আটকেছে 7 নম্বর শর্তে, যেথায় জলজল করছে, আমি মাহিরা আহসান সজ্ঞানে জানাচ্ছি, আমি অধীর রায়কে নিজের স্বামী হিসাবে গ্রহণ করেছি। রাশিয়ান আইন মোতাবেক এই বিয়ে আমি মানছি। আমি যদি কোনোদিন তাকে ছেড়ে চলে যেতে চাই অথবা তাকে ছেড়ে চলে যাবার প্রয়াস করি, তাহলে সে আমার পুরো পরিবারকে মেরে ফেললেও আমি কিছু বলবো না। আমি তাকে এই অধিকার দিলাম। ভরকায় মাহি। কাঁপা কাঁপা বদনে তক্ষুনি অগ্নিদৃষ্টে তাকায় মুগ্ধের পানে। বজ্রকণ্ঠে গর্জে বলে ওঠে, এসব কি বেস্ট, কি এসব? কোন সাহসে আপনি এমন উল্টোপাল্টা পেপারস বানিয়েছেন? আর কে দিয়েছে এই টিপসই? মুগ্ধ নির্বিকার। সিগার টানতে টানতে শেরফ আওড়ালো, বিয়ে করেছি তোকে, দিবে কি তোর খালাম্মা? মেয়েটার মাথায় বুঝি আবারও আকাশ ভেঙে পড়লো। হতবুদ্ধি ন্যায় অস্পষ্ট জিজ্ঞেস করলো, কখন দিলাম আমি? যখন ঘুমিয়েছিলি। পা দুটো নড়বড়ে হলো মাহির, বদন হলো টলমল। কিংকর্তব্য বিমূঢ়তায় অবিশ্বাসের ছাপ ফুটল সপ্তদশীর মুখাবয়বে। ঘাড় নুয়ে আরেকবার তাকালো হাতে থাকা কাগজটার পানে। অমনি হৃদয় কোণে চিনচিনে ব্যথা অনুভূতি হলো মেয়েটার। সে আমার শক্ত মুখে তক্ষণই 2 হাতে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেললো সবগুলো কাগজ। কিয়তক্ষণ বাদেই পুরো ঘরময় ছড়িয়ে দিল কাগজের টুকরোগুলো। কার্যসিদ্ধি শেষে ফোঁস ফোঁস নিঃশ্বাস ফেলছে মাহি, যেন করে ফেলেছে অনেক বড় কিছু। এরই মধ্যে ভাবলেশহীন যুবক কেমন শ্লেষাত্মক ভঙ্গিতে বলে ওঠে, কতগুলো ছিঁড়বি বান্দির মেয়ে? দ্যাট ওয়াজ জাস্ট আ ফাকিং কপি। সহসা ঘাড় উঁচিয়ে তাকায় মাহি। নিজেকে আর সামনে রাখতে না পেরে নিষ্পাপ মানবী তৎক্ষণাৎ হাঁটু ভেঙে বসে পড়ল মেঝেতে। বাঁধভাঙা কান্নায় ফেটে পড়ে থেমে থেমে আওড়ালো, কেন করলেন এমনটা বেস্ট? আপনি তো আমায় এসব বলে আনেননি। আপনি বলেছিলেন আমাকে মাত্র 6 মাস নিজের কাছে রাখবেন, তারপর আবারও আমাকে ফিরিয়ে দেবেন আমার পরিবারের কাছে। তাহলে এখন কথা ঘোরাচ্ছেন কেন আপনি? কেন বানালেন এমন মিথ্যে কন্ট্রাক্ট পেপার? দাম্ভিক পুরুষ এতক্ষণে নড়েচড়ে বসল। এক বসায় একখানা সিগার শেষ করে আরেকটা বার করে এনে গুজল ঠোঁটের করে। ডান হাতের রুক্ষ আঙুলের ডগায় লাইটারটা দক্ষ কৌশলীর ন্যায় নাড়িয়ে চাড়িয়ে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। অতঃপর মাত্র 2 কদমে মেয়েটার পানে এগিয়ে এসে দাঁড়ালো রুরমানব। ভাবলেশহীন ভঙ্গিতে উত্তর দিল, দ্যাটস ডিপেন্ড অন মাই মুড মাই গার্ল। তখন সহ্য হচ্ছিল না, তাই বলেছি 6 মাস রাখবো, বাট এখন? আলগোছে মাথা তুলল মাহি। যুবকের পানে তাক করলো নিজ ফোলা ফোলা ছলছলে চোখ দুটো।
জুড়িয়ে আসা কণ্ঠে আওড়ালো। বাট এখন? মুখ ভর্তি সিগারেট কলুষিত ধোঁয়া টেনে মুখ ঝুঁকিয়ে আনে মুগ্ধ। বেয়াদবের ন্যায় সবটা ধোঁয়া ছাড়লো মেয়েটার মুখের ওপর। অমনি দুর্গন্ধে নিঃশ্বাস আটকে নিল মাহি। অন্যত্র মুখ ঘুরিয়ে কাশতে লাগলো অনবরত। এরই ফাঁকে যুবক আলতো করে আঙুল ঢোকালো মেয়েটার নরম চুলের ভাঁজে। সেথায় মৃদু চাপ বসিয়ে রমণীর পেলম মুখখানা নিজের দিকে ঘুরিয়ে এনে ভরাট কণ্ঠে আওড়ালো। বাট এখন তোকে না জ্বালালে আমার ঘুম হয় না, তোর কণ্ঠেও কানে না গেলে আমার সকাল শুরু হয় না, তোর মুখ না দেখলে আমার নেশা হয় না, তুই আশেপাশে না থাকলে আমার হ্যালুসিনেশন হয়, মারাত্মক হ্যালুসিনেশন। অত্যন্ত আমার ভালো থাকার প্রয়োজন হলেও তোকে আমার চাই বান্দির মেয়ে। শুধু 6 মাসের জন্য না, তোর নিঃশ্বাস অবধি, তোর শেষ নিঃশ্বাস অবধি তোকে আমার চাই। তোর প্রতিটা রাত্রির দখলদারিত্ব আমি নিজের নামে করতে চাই। তোর প্রতিটি ভোর যেন আমাকে দিয়েই শুরু হয়, সে ব্যবস্থা আমি করতে চাই। তোকে আমি বন্দি বানালাম সিগনোরা, আমার পাপের রাজ্যতে একমাত্র কোমল ফুল হিসাবে বন্দি বানালাম তোকে। হয়তো বিহ্বল চোখে তাকিয়ে আছে মাহি। যুবকের সুদর্শন মুখখানায় নজর বোলাতেই তার অদৃশ্য দৃশ্যপটে ভেসে ওঠে যুবকের করা সকল অত্যাচারের পূর্ণ দৃশ্য। বাবার অপমান, ভাইয়েদের কান্না, নিজের ওপর করা প্রতিটি অমানবিক অত্যাচার। কানের কাছে আবারও বোধহয় বেজে উঠল যুবকের বলা সেই কথাগুলো। আই জাস্ট হেট ইউ অ্যান্ড ইউর ওয়ার্ডস। ঘৃণা করি আমি তোকে, শুনছিস? ঘৃণা করি তোকে। তোর মুখ দেখলেও আমার জাস্ট বমি আসে। কথাগুলো মনে পড়তেই ডুকরে ওঠে মানবী। সহসা নামিয়ে নিল ঘাড়। উপরিভাগে ধারালো দাঁত কপাটের সামনে অধরের নরম চামড়া আঁকড়ে ধরে থেমে থেমে আওড়ালো। আপনার কাছে বন্দি হওয়ার চেয়ে মরে যা ঢের ভালো বিস্ট। সতে হলেও আপনার দেয়া বিষ বাক্যের ক্ষতিগুলো কি আর অত সহজে মিটবে আমার হৃদয় থেকে? যুবক নিশ্চুপ চোখে তাকিয়ে আছে অপালকভাবে। হৃদয়টা হুট করে মোচড়াচ্ছে তার। কেমন যেন একটা চিনচিনে ব্যথা। নাম কি এ ব্যথার? সে কেমন চোখ কুচকালো। অভ্যন্তরে তীব্র ব্যথাগুলো ছুঁয়ে নিয়ে গমগমে গলায় শুধালো। তুই মান বা না মান, তোর বাকিটা জীবন এখন থেকে কেবলমাত্র আমার নামে লিখিত হলো। ধীরে ধীরে না হয় দুর্বল হবি। রমণী পর মুহূর্তেই মুখ তুলে আবারও দৃঢ় কণ্ঠে আওড়ালো। সামান্য একটা কাগজের টুকরো এত ক্ষমতা নেই যে কিনা মাহিরা এহসানকে আপনার মতো নিষ্ঠুর অধীর রায়ের প্রতি দুর্বল করবে। যুবক মোটেও হতবাক হয়নি, উল্টো ভীষণ আত্মবিশ্বাসের সাথে মুখ এগিয়ে আনলো মেয়েটার মুখ পানে। দৃষ্টি সরু করে শুধালো। বাট তুই আগে থেকেই এই অধীর রায় উর্ফে মির্জা শাহান মুগ্ধের ওপর দুর্বল বান্দির মেয়ে। বিশ্বাস না হলে নিজেকে একবার প্রশ্ন করেই দেখ। ব্যতিব্যস্ত মাহি। অভ্যন্তরে লুকায়িত বাক্যটুকু ধরা পড়ে যাবার আশঙ্কায় মানবী তৎক্ষণাৎ মুখাভাবে ভাব ফোটালো কপটতার। দৃষ্টি লুকিয়ে একই রকম স্বরে আওড়ালো। তা নিশ্চয়ই আপনার স্বপ্নে। যুবক ফের গাল ঠেলে হাসলো। ধীরে ধীরে নিজের রুক্ষ অদর যুগল আলতো করে ছোঁয়ালো সপ্তর্ষির নরম তুলতুলে অদর যুগলের গায়ে। অতঃপর হাসকি স্বরে আওড়ালো। স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে খুব একটা সময় লাগবে না আমার বান্দির মেয়ে। রমণী তাচ্ছিল্যের হাসি টানল ঠোঁটের কোণে। তাচ্ছিল্যের স্বরে জানালো, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স না। মুহূর্তেই মাথাটা ধপ করে জ্বলে উঠল মুগ্ধের। জোর বাড়ল মেয়েটার চুলের গোছায়, লুকিয়ে থাকা আঙুলগুলোর। তক্ষুনি মৃদু ব্যথায় কোকিয়ে ওঠে মাহি। অথচ রুর মানব কেমন চোয়াল শক্ত করে কটমট কণ্ঠে বলছে, ডোন্ট ইউ ডিয়ার টু হার্ট মাই ইগো সিগনোরা। তুই নিজেও জানিস না আমি আমার ইগো স্যাটিসফাই করার জন্য ঠিক কোন কোন পর্যায়ে যেতে পারি। আমি তোকে সময় দিচ্ছি যেন তুই নিজে থেকে আমার প্রতি দুর্বল হতে পারিস। বাট তোকে আমার প্রতি দুর্বল বানানোটা আমার ইগো বানাস না। ট্রাস্ট মি বেব, এটা তোর জন্য একদম মাত্রাতিরিক্ত টক্সিক হবে। মাহি নাক টানছে, দৃঢ় কণ্ঠে আওড়াচ্ছে। আমি মরে গেলেও আপনার প্রতি উইক হব না। যদি কখনো এমনটা হওয়ার আশঙ্কাও হয় তবে আমি নিজেকেই শেষ করে দেব। আমি না মানি আপনাকে, না মানি আপনার এসব বুলশিট কন্ট্রাক্টকে। রাগে মানবের শান্ত হওয়ার রাগটা আবারও বুঝি বেড়ে গেল তরতর করে। সে তক্ষুনি এক ঝটকায় ছেড়ে দিল মাহির চুলের গোছা। রাগে হিতাহিত জ্ঞানশূন্যের ন্যায় অনবরত ডলতে লাগলো নিজ ঘাড়। বিড়বিড়িয়ে আওড়ালো, তুই মরবি তাই না? বিড়বিড়িয়ে নিজ চিরচেনা খরচে আবির্ভাব ঘটায় রুর মানব। পকেট হাতে ফোন বের করলো নিজের। অতঃপর দক্ষ হাতের ফোনে স্ক্রিনে ট্যাপ করলো বার কয়েকবার। সপ্তদশী নীরের চোখ দেখে যাচ্ছে সবকিছু। বোধগম্যহীনতায় ডুবেছে তার মুখ। ঠিক তখনই রুর মানব নিজ হাতে থাকা ফোনের স্ক্রিনটা আলগোছে বাড়িয়ে ধরল মেয়েটার পানে। মানবী আনমনে দৃষ্টি সেদিকে তাকাতে আচমকা হোঁচট খেল যেন। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে একখানা শীততাপ নিয়ন্ত্রিত কেবিন, যার বেডে শুয়ে আছে মধ্যবয়স্ক তাইফ এহসান। গায়ে তার অসংখ্য মেশিনের তার, মুখে অক্সিজেনের মাস্ক। পরমুহূর্তে আঁতকে ওঠে মাহি।
অস্থিরতায় চিৎকার আর দিয়ে দুহাত ছিনিয়ে নেয় মুগ্ধের মোবাইলটা। কাঁপা কাঁপা হাতে ফোনের স্ক্রিনে হাত বুলিয়ে মাহি কেমন কম্পিত কণ্ঠে ডেকে ওঠে, আব্বু, আব্বু, আব্বু কি হয়েছে তোমার? আব্বু, ও আব্বু, আব্বু দেখো আমি, ও আব্বু, আব্বু আমার দিকে একটু তাকাও না আব্বু, আব্বু গো আব্বু, আব্বু। মাহি কাঁদছে, বাঁধ ভাঙা আর্তনাদে ডুকরে কাঁদছে। এরই মধ্যে রুরমানব কেমন শক্ত চোয়ালে কাকে যেন আদেশ ছুড়ল, মেরে ফেল বাস্টারটাকে। আজকে ওঠে মাহি, হক চৌকিয়ে তাকায় মুগ্ধের পানে। লোকটা কাকে মারার কথা বলল? সন্দিগ্ধতায় কপাল কুঁচকে গেল মাহি। অমনি হাতে থাকা ফোন থেকে ভেসে এলো টুকটাক কিছু শব্দ। তড়িঘড়ি করে নজর আবারও ফোনের পানে ঘুরিয়ে আনে মাহি। তবে পরমুহূর্তে যা দেখলো তাতে তার নিঃশ্বাস অবধি গলার কাছে আটকে গেল যেন। একজন ওয়ার্ড বয় তার আব্বুর মুখ থেকে মাস্কটা সরিয়ে দিচ্ছে। ধীরে ধীরে বুকের ওঠানামার গতি বাড়ছে তাহিফ হাসানের। ছটফটানোর আছে বই কি। তৎক্ষণাৎ ঘর কাঁপিয়ে চিৎকার করে ওঠে মাহি। ফোনের পানে দৃষ্টি নিবদ্ধ রেখে কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে আওড়ালো, এই কে কে আপনি? আমার আব্বু এটা। না না, আমার আব্বুর কষ্ট হচ্ছে, এই আমার আব্বুর মুখে মাস্ক দেন আব্বু। ওয়ার্ড বয় থামছে না। এদিকে উদ্বিগ্নতাও কমছে না মাহির, না কমছে তার কান্না। নির্দয় মানব উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। চলে যাবার উদ্দেশ্যে কদম সরাতে গেলে আচমকা তার পা দুটো দু হাতে বুকের সঙ্গে আঁকড়ে ধরে মাহি। বোধ বুদ্ধি সব ভুলে বাবাকে বাঁচানোর শেষ প্রয়াসে বলে ওঠে, আল্লাহর দোহাই লাগে আপনাকে বেস্ট, আমার আব্বুকে মারবেন না, ওই লোকটাকে থামতে বলুন। বিনিময়ে আপনি যা বলবেন, যেভাবে বলবেন, আমি আমি কথা দিচ্ছি, আমি সব মুখ বুঝে মেনে নিব। তবুও আমার আব্বুকে বাঁচান, একটু দয়া করুন বেস্ট, আপনি যা বলবেন আমি তাই করব। সহসা হাঁটু গেড়ে বসল মুগ্ধ। দু হাতে আলগোছে পা থেকে ছাড়ালো মাহির হাত দুটো। অতঃপর দৃষ্টিতে দৃঢ়তা ঢেলে কিরমির কণ্ঠে আওড়ালো, তুই আমার আগে তোর মরণও পাপ। আজকের পর্বটা এখান অবধি রাখলাম। পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। যদি কোনো ভুল থাকে ধরিয়ে দেবেন। ততক্ষণের জন্য টাটা।